প্রস্তাবিত বাজেটে সরকার বিদেশি ঋণ, সুদ ও ভর্তুকির মতো ব্যয় মেটাতে কর অব্যাহতি ও শুল্ক করে ছাড় কমিয়ে রাজস্ব আয়ের যে কৌশল গ্রহণ করেছে, এর ফলে শুধু মধ্যবিত্ত নয়, নিম্নবিত্ত নয়, উচ্চবিত্তদের এর উপরও নানা ক্ষেত্রে করের চাপ বাড়বে এবং বেসরকারি বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে রংপুর চেম্বার মনে করে। প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রংপুর অঞ্চলে দারিদ্র নিরসন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য রংপুরে প্রস্তাবিত স্পেশাল ইকোনমিক জোন স্থাপন সহ উত্তর অঞ্চলের উন্নয়নের সাথে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি গঠন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, রংপুর বিভাগের শিল্পায়নের জন্য ট্যাক্স হলিডের মেয়াদ 15 বছর করা ও আলাদা বাজেট বরাদ্দের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা উচিত ছিল বলে রংপুর চেম্বার মনে করে। তাই রংপুর চেম্বার সংশোধিত বাজেটে রংপুর অঞ্চলের দারিদ্র নিরসন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য বৃহৎ শিল্প কারখানা স্থাপনের লক্ষ্যে দূরত্ব মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য বিশেষ বরাদ্দ রাখা দাবি জানান। আর এই সঙ্গে আমি আরও বলতে চাই যে রংপুর অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠবে। অনেক বড় বড় শিল্পগোষ্ঠী বাংলাদেশে রয়েছে যারা শিল্প কারখানা রংপুর অঞ্চলে করতেছে না। তারাও রংপুরে সস্তা লেবার রয়েছে, ল্যান্ড সস্তা রয়েছে, শুধু সুযোগের যে সুযোগটা রয়েছে তারা ব্যবহার করতে পারে। শুধু একটি অসুবিধা রয়েছে, যোগাযোগ ব্যবস্থা। রংপুরে যদি একটি আইসিডি স্থাপন করা যায় কমলাপুর স্টেশনের মতো, যা ইনল্যান্ড কন্টেনার ডিপো দিয়ে করা যায়, সেক্ষেত্রে অন্যান্য অঞ্চলে যেন বড় বড় শিল্পগোষ্ঠীগুলো রংপুরের শিল্প কারখানা এই অঞ্চলে রংপুর বিভাগের শিল্প কারখানা গড়ে তুলতে পারবে। কারণ এই জন্য আমি বলতেছি, যেহেতু যমুনা সেতুর উপর রেল সেতু স্থাপন হয়েছে, কন্টেনার সহজেই চিটাগং থেকে আমরা খুলনা থেকে নিয়ে আসতে পারবো। এটা অনেক ব্যয় কমে যাবে, এখান থেকে আমরা রপ্তানি করতে পারবো। তাদের পাশাপাশি তারা করতে পারবে এবং আমরাও করতে পারবো। স্থানীয় শিল্প কারখানারও প্রসার ঘটবে। এখানে অনেক শিল্প উদ্যোক্তা রয়েছে, তারাও শিল্প কারখানা গড়ে তুলতে পারবে এই সুবিধা পেলে। এই জিনিসটা এই বাজেটে যদি দেখানো হয়, যদি বরাদ্দ কোনো রাখা হয় যে একটা আইসিডির জন্য আমরা আবেদন করছিলাম কিছুদিন আগে আমাদের বিভাগীয় কমিশনার কাছে, হাবিবুর রহমানের কাছে আমরা দাবি করছিলাম আইসিডি বিষয়ে। উনি আমাদেরকে আশ্বাস করেছিলেন, এখন উনি বদলি হয়ে গেছেন। এখন আমরা পরবর্তী আমাদের বিভাগীয় যে কমিশনার রয়েছেন তার কাছেও আমরা দাবি করব যে এটা আইসিডি করা যায় কি না। এই অঞ্চলে করলে এখানে শিল্প কারখানা প্রসার ঘটবে এবং গ্যাসটা যদি সবার জন্য উন্মুক্ত করা হয় তাহলে শিল্প কারখানা এখানে অনেক প্রসার ঘটবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সের উপরে চাপের বাজেট, এটা সত্যি, কারণ সরকারের কোনো উপায় নেই। কারণ এই যে বৈশ্বিক মন্দার যে চলতেছে, সরকারও নিরুপায় হয়। আমাদের যেটা ভীষণ সরকারের টার্গেট রয়েছে 2041 সালে একটা বাংলাদেশ উন্নত দেশকে উন্নত দেশে উপনীত করার জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রচেষ্টা, সেটাকে যে 2041কে বাস্তবায়ন করার জন্য যদি আমরা আমাদের বাজেটের পরিধি না বেরিয়ে যদি করের আওতা না বাড়াই এবং কর যদি আমরা না বাড়াই, সেক্ষেত্রে আমাদের এটা কখনোই অ্যাচিভমেন্ট করা সম্ভব হবে না। একটি দেশের উন্নত বিশ্বের করের হার বেশি, আমরা সবেমাত্র উন্নত দেশের দিকে যাইতেছি। আমাদের টার্গেট হলো 2041 সাল। সেই দিকে যেতে হলে, সেই লক্ষ্যে পৌঁছতে হলে অবশ্যই আমাদেরকে কর দিতে হবে। আরও আমাদের এই বছর কেন, প্রতি বছরে আমাদের কর দিয়ে আগাতে হবে। কারণ টাকা তো এমনি আমরা কারো কাছে ধার নিয়ে কাজ করতে পারবো না। কতদিন আমরা পরনির্ভরশীল থাকবো? আমার এই বাজেটের ক্ষেত্রে আমার গভর্নমেন্টের কাছে একটা দাবি রইল যে এক্সিস্টিং যারা কর দিতেছে, করদাতারা রয়েছে, তাদের উপরে করের চাপ না চাপিয়ে করের আওতা বাড়িয়ে যারা করের বাইরে রয়েছে, যারা ফ্ল্যাট বাড়ি রয়েছে কিন্তু কর দেয় না, ঢাকা শহরে অনেক ফ্ল্যাট বাড়ি রয়েছে কর দেয় না, অনেক এরকম সব জায়গায় রয়েছে কর দেয় না, তাদের উপরে কর আরোপ করা হোক এবং করের পরিধিটি বাড়া হোক।
কিন্তু তাহলে কারো চাপ হবে না আমি মনে করি। দেশকে সামনে নিয়ে যেতে হলে কর ব্যবস্থা সরকারকে ডে বাই ডে প্রতি বছরে বাজারে দেখবেন, এই বছর হয়েছে আমাদের সম্ভবত 7,97,000 কোটি টাকার বাজেট সরকার যে পেশ করেছে বাজেটে আজকে। এটা হিসাবতকালে অনেক বড় একটা বাজেট। সামনে দেখা যাবে যে 25-26 সালে এসছে আরও বড় হবে, তারপর আরও বড় হবে, এটা তো বাড়বেই। কারণ দেশ থেমে নেই, দেশ তো আস্তে আস্তে তার উন্নয়নের দিকে আগে যাইতেছে। ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটেছে, বাংলাদেশে নতুন নতুন ব্যবসা আসতেছে, নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হইতেছে। এবং একটা সবচেয়ে আর একটা আমাদের সরকার যে বাজেটে, এই বাজেটে আর দিকে নজর রাখতে হবে যে সরকার বাজেট বড় করতেছে ঠিক আছে, কিন্তু এই বাজেটের ফুলফিল করতে গিয়ে এই বাজেট নিয়ে কাজ করতে গিয়ে যদি ব্যাংক থেকে লোন নেয়, আমাদের স্থানীয় ব্যাংক থেকে লোন নিয়ে যদি এই বাজেটের ঘাটতি পূরণ করে, সেক্ষেত্রে আমাদের স্থানীয় শিল্প বিকাশে ব্যাঘাত ঘটবে। কারণ শিল্প উদ্যোক্তারা ব্যাংকগুলো প্রাইভেট সেক্টরে লোন দেওয়া সক্ষমতা হারিয়ে ফেলবে। এই ক্ষেত্রে আমাদের দেশের কর্মসংস্থানের বিঘ্ন ঘটবে, কর্মসংস্থান হবে না। সেদিকে সরকারের নজর দিতে হবে, বিবেচনায় রাখতে হবে যে যাতে কর্মসংস্থানে ব্যাঘাত না ঘটে, নতুন শিল্প গড়ে ওঠার অন্তরা হয়ে দাঁড়ায়। এই বাজেট আমাদের সরকারও চায় না। সেক্ষেত্রে আমরা মনে করি যে সরকার যুগ উপযোগী সিদ্ধান্ত নেবেন যে কি করলে সব কিছু ঠিক রেখে সামনে এগিয়ে যাওয়া যায়। এটা সুন্দর বাংলাদেশ এবং সুন্দর বাংলার মানুষের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। সরকার, জনগণ এবং দুস্থ মানুষ যারা রয়েছে, এই দুস্থ মানুষ যারা খেটে খাওয়া মানুষের এই বাজেটের জন্য তাদের কোনো ক্ষতি না হয়, তারা 3 বেলার জন্য ভালোভাবে খেতে পারে, তাদের যে মূল্যস্ফীতির মধ্যে তারা যা কষ্টে রয়েছে, এই কষ্টের জন্য তাদের না বাড়ে, সহনীয় করার চেষ্টা করতে হবে যেন এটা তাদের চাপিয়ে দেওয়া না হয় সাধারণ মানুষকে। এখন যে বিলাসী পণ্যের যে দাম বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে এসির ক্ষেত্রে আমি বলবো এসি, ফ্রিজ এরকম সাধারণ মানুষেরই পণ্য হয়ে গেছে। এখন বাংলাদেশে বাংলাদেশ যে উন্নয়নের ধারায় চলতেছে, আজ থেকে 10 বছর আগে 15 বছর আগে বলা যেত ফ্রিজ, এসি এগুলো হল বিলাসী পণ্য। এখন বাংলাদেশে এগুলো বিলাসী পণ্য নয়। সাধারণ মানুষ, মধ্যবিত্তরা এসির মধ্যে রয়েছে। এটা এই গভর্নমেন্টের এটা অবদান। সাধারণ মানুষেরা এসিতে থাকতে পারতেছে, সেটা তাদেরকে থাকতে দেওয়া উচিত আমি মনে করি। এবং আরও যারা গরিব মানুষ রয়েছে, তাদের যারা ফ্যানের দরকার, সেগুলো তো ট্যাক্স না বাড়ানো ভালো আমার কাছে মনে হয়। যেহেতু আমাদের বৈশ্বিক এই অবস্থায় যে আমাদের যে হিট ওয়েভ চলতেছে আমাদের দেশে, যা দেখা যায় যে ইন্ডিয়া, বাংলাদেশ, যে এই অঞ্চলে যে গরমের আমরা কখনো দেখিনি যে 42, 41 এটা সচরাচর দেখা যায় না টেম্পারেচার। সেই টেম্পারেচার আমরা আমরা যারা এসিতে থাকতে পারি, সাধারণ জনগণ তো এসিতে থাকতে পারে না, তাদেরও তো কথা চিন্তা করতে হবে। আমি বলি সবাইকে, জনগণকে, ওভারঅল সারা বাংলাদেশের জনগণকে নিয়েই ভাবতে হবে। যারা যে জায়গায় যেটাইতে সন্তুষ্ট সেদিকে, কারো ফ্যান হলে শান্তিতে থাকতে পারবে, কারো এসি, সব দিক দিয়েই বিচার করতে হবে। যেহেতু এসি এবং টেলিভিশন এবং ফ্রিজ আমাদের দেশীয় কোম্পানি এখন তৈরি করতেছে, এখন আমরা পরনির্ভরশীল নয়। অনেক কোম্পানি বাংলাদেশে আমাদের দেশেই উৎপাদিত হইতেছে। সেই ক্ষেত্রে এটা উপরে কর আরোপ করলে দেশীয় শিল্পের বিকাশে অন্তরায় হবে। এবং আমাদের জনগণেরও চায় না যে এই দেশীয় শিল্পের উপরে কোনো কিছু আরোপ করা হোক, কর আরোপ হোক, তাহলে এখানে উদ্যোক্তারা তার আগ্রহ হারিয়ে ফেলবে। এখন বড় বড় শিল্পের পাশাপাশি কোনো বড় বড় শিল্প তো গড়ে উঠবে না, আরও ইলেকট্রনিক শিল্প গড়ে উঠবে। উৎসাহ এবং প্রতিবন্ধকতা কোনো কিছু করা যাবে না আমার কাছে মনে হয়। কোনো কিছু না করে আমরা করের আওতা বাড়াইতে পারবো। আমাদের দেশে কত % লোক কর দেয়, সেটাই করের পার্সেন্টেজ, জনসংখ্যা যদি ব্যবসায়িক সংখ্যা করের আওতায় যদি বাড়ানো যায়, তাহলে মনে হয় সরকার যে বাজেট করেছে যে সংখ্যা, সেটা সরকার কাছে সহজে বাস্তবায়ন করা সম্ভব হবে আমি মনে করি।